নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল রয়্যাল এডুকেয়ার, যেটি ঝাড়গ্রামের একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান, যেটি অনলাইনে আমরা এই বছর একটা নতুন ইনিশিয়েটিভ নিয়ে এসেছি অনলাইনে। আমার নাম শুভঙ্কর দে, আমি তোমাদের ইংলিশের টিচার। আজকে আমি তোমাদের যেটা বলবো সেটা হলো বেসিক কনসেপ্ট অফ ইংলিশ গ্রামার। এর আগে আমি একটা কথা বলে রাখি, সেটা হলো যে ইংরেজি আমরা কেন শিখবো বা ইংরেজির প্রয়োজনীয়তা কী। বিভিন্ন কম্পিটিটিভ ফিল্ডে এখন তোমরা জানো যে যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে ইংরেজির গুরুত্ব কতটা রয়েছে। ইংরেজি এবং ম্যাথ এই দুটো সাবজেক্ট সাইমultaneously একই রকমভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি আমরা বলি যে ইংরেজি পড়তে গেলে বা জানতে গেলে বা ইংরেজি আমরা কম্পিটিটিভ ফিল্ডে কীভাবে ইংরেজির জ্ঞান বাড়াবো বা ইংরেজি কীভাবে স্কোর করব, সেগুলো জানতে গেলে তোমাদের যেটা সব থেকে জানা দরকার সেটা হচ্ছে গ্রামার। এবং গ্রামার আমরা এতদিন যা জেনে এসেছি, যা শিখে এসেছি, সেগুলো তো অবশ্যই লাগবে। এছাড়াও তোমাদেরকে আরও ডিটেলসে কম্পিটিটিভ ফিল্ডে তোমরা যখনই গ্রামার নিয়ে পড়বে বা গ্রামার করবে, তখন সেটা তোমাদেরকে আরও ডিটেলসে গ্রামার বলতে হবে এবং প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে তোমাকে খুব ভালো করে জানতে হবে। আজকে তোমাদের আমি যে ক্লাসটা নেব সেটা বেসিক কনসেপ্ট অফ ইংলিশ গ্রামার, অর্থাৎ ইংরেজি গ্রামারের কোন কোন জিনিসগুলো পড়তে হবে এবং ইংরেজির কোন কোন জিনিসগুলো পড়তে হবে এবং ইংরেজির কোন জিনিসগুলো পড়লে আমরা কম্পিটিটিভ ফিল্ডে বা যে কোনো পরীক্ষায়, যে কোনো সরকারি, রাজ্য সরকারের পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় আমরা ভালো স্কোর করতে পারবো। তো সেরকম একটা ক্লাস আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। আমি যেটা আজকে বলবো সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ইংলিশ গ্রামার। বেসিক কনসেপ্ট বলতে কি, যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে বা যে কোনো ল্যাঙ্গুয়েজ জানতে গেলে সেই ভাষার ব্যাকরণগত, অর্থাৎ হোয়াট ইজ গ্রামার। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো অ্যাবাউট হোয়াট ইজ গ্রামার, দ্য ডেফিনেশন অফ গ্রামার. Grammar is the systematic or functional unit of any language. কি বললাম? Grammar is the systematic and functional unit of any language. যে কোনো ল্যাঙ্গুয়েজের, সে তুমি যে কোনো ভাষা শেখো, সেই ভাষার গঠনগত এবং কার্যগত এককই হচ্ছে ব্যাকরণ। অর্থাৎ গ্রামার ইজ দ্য সিস্টেমেটিক অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ এনি ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ কল্ড গ্রামার। বাংলায় যেটাকে আমরা বলি ব্যাকরণ। বোঝা গেছে? এইবারে গ্রামারের জন্য কিছু বেসিক স্ট্রাকচার বা গ্রামার শিখতে গেলে বা আমাদের কোন জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো আগে জানতে হবে। প্রথমত গ্রামার জানতে গেলে আমাদেরকে জানতে হবে লেটার সম্পর্কে, তাই না? যে কোনো, শুধু গ্রামার নয়, যে কোনো ভাষা শিখতে গেলে আমরা আগে কি জানি, সেই ভাষার বর্ণ পরিচয়, তাই না? বর্ণটাকে আগে বর্ণগুলোর সাথে পরিচয় করতে হবে। তাহলে দ্যাট ইজ দ্য ফার্স্ট স্ট্রাকচার ইজ লেটার। দ্য ফার্স্ট থিং ইজ লেটার, নট স্ট্রাকচার, সরি। দ্য ফার্স্ট থিং ইজ লেটার। হোয়াট ইজ লেটার? লেটার কাকে বলে বা বর্ণ কাকে বলে? তার আগেও আমি যদি বলি, লেটারের আগেও যদি কিছু থেকে থাকে, সেটা হচ্ছে সাউন্ড বা ধ্বনি। অর্থাৎ আমরা যে কথাগুলো বলছি না, আমাদের বাকযন্ত্র বা আমাদের মুখগহ্বর থেকে আমাদের যে সমস্ত ভাষাগুলো বেরিয়ে আসছে, সাউন্ড যেগুলো আমরা প্রডিউস করছি, দ্য সাউন্ড হুইচ উই প্রডিউস ফ্রম আওয়ার মাউথ, ওকে, অ্যান্ড দ্য রিটেন ফর্ম অফ সাউন্ড ইজ কল্ড লেটার। যদি আমরা বাংলায় বলি যে ধ্বনির লিখিত রূপেই হলো বর্ণ, তাই না? অর্থাৎ দ্য রিটেন ফর্ম অফ
sound is called letters. The written form of sound is called letters. অথবা আমরা আরও একটা যদি ডেফিনেশন বলি, the smallest unit of any language, the smallest unit of any language is called letters. অর্থাৎ তোমাদের একটা প্রশ্ন আসতেই পারে যে এখন এই সমস্ত জিনিসগুলো কেন বলা হচ্ছে, লেটার কি, সেন্টেন্স কি, এগুলো তো বাচ্চা বয়সে আমরা শিখে এসেছি। হ্যাঁ, অবশ্যই শিখে এসেছো তোমরা, কিন্তু আমি যখন শুরু করছি গ্রামারের একদম প্রথম থেকে মানে তোমার কিভাবে লেটার, অ্যালফাবেট, ওয়ার্ডস, তারপরে সেন্টেন্স, ঠিক আছে। আমি আগে কি করি, একটা বাচ্চা যখন বড় হয় তখন তো সে প্রথমেই তো কথা বলতে শিখে যায় না, বা প্রথমেই তো হাঁটতে বা দৌড়াতে শিখে না, তাই না? তাহলে কি একটা বাচ্চা যখন বড় হয় তখন তার প্রসেসটা, বড় হওয়ার প্রসেসটা, বেড়ে ওঠার প্রসেসটা ধীরে ধীরে, এবং তারপরে সে একটা সময় গিয়ে উঠে দাঁড়ায়, চলতে পারে। ঠিক একই রকম আমরা যখন কোনো ল্যাঙ্গুয়েজ শিখবো, সেই ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদের যে জড় যেটা রুটস, সেই রুটসগুলো আগে জানতে হবে। সো দে আর দ্য রুটস অফ এনি ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ কল্ড গ্রামার, or the smallest unit letter. What is letter? The written form of sound is called letters. অথবা আমরা আর এক রকম ভাবে বলতে পারি, the smallest unit of any language is called letter. লেটার, এবারে তোমাদের কোশ্চেন আসতে পারে, স্যার লেটার আর অ্যালফাবেট কি সেম? লেটার ভার্সেস অ্যালফাবেট। আচ্ছা, লেটারও যা অ্যালফাবেটও তাই কি? না, there is just minute difference between a letter and a alphabet. লেটারটা কি না, লেটার হলো একটি মাত্র বর্ণ, ঠিক আছে। লেটার হচ্ছে একটি মাত্র বর্ণ, যেমন এ, বি, সি, ডি, এইগুলোকে এক একটাকে বলা হয় লেটার। আর হোয়াট ইজ অ্যালফাবেট? অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা, বর্ণের সমষ্টি, দ্য কালেকশন অফ লেটার্স, দ্যাট ইজ দ্য অ্যালফাবেট মিনস the collection of letters, that is called alphabet. Clear? So এটা আমরা লেটার এবং অ্যালফাবেটের মধ্যে ডিফারেন্সটা বললাম। ক্লিয়ার? এবার দেখো এরপর আসবো কিসে? এরপর আসবো লেটারের পরের ধাপ কি? একটা বর্ণের পরের ধাপটা কি আসে? বর্ণের পরের ধাপ হচ্ছে ওয়ার্ড। বর্ণের পরের ধাপ কি? ওয়ার্ড। ওয়ার্ড মানে কি? শব্দ, বাংলায় যেটাকে বলা হয় শব্দ। শব্দ বা ওয়ার্ড কাকে বলে? ওয়ার্ড হচ্ছে কতগুলো বর্ণ বা কতগুলো লেটার পাশাপাশি বসে যখন একটা অর্থপূর্ণ অর্থপূর্ণ বা মিনিংফুল জিনিস তৈরি করে, তখন তাকে বলা হয় ওয়ার্ড বা শব্দ। তাহলে আমি কি বলি, তাহলে এবার কোশ্চেন আসতে পারে, স্যার আপনি বললেন কতগুলি ওয়ার্ড, এই কতগুলি লেটার মিলে একটি ওয়ার্ড তৈরি। একটি লেটার দিয়ে কি একটা ওয়ার্ড তৈরি হয় না? হয়। যেমন ধরো বললাম এ। এ মানে কি? এ মানে একটি। আই মানে কি? আমি, তাই না? অর্থাৎ আমাদের দেখতে হবে ওয়ার্ড হচ্ছে সেই সমস্ত জিনিস যেগুলো একটা অর্থ প্রকাশ করবে। যে কতগুলো লেটার বা একটি লেটার যখন কোনো একটা অর্থ প্রকাশ করবে তখন থেকে বলবে ওয়ার্ড বা শব্দ। যেমন ধরো আমি বললাম রাম। রাম, তাহলে আমাদের কটা লেটার? আর, এ, এম, রাম। বা আমরা র্যামও বলতে পারি, কম্পিউটারের যে র্যাম বা মোবাইলের যে র্যাম হয়, র্যাম বা রাম। তাহলে দেখো এই যে আর, এ, এম, রাম, তিনটে লেটার মিলে একটা অর্থপূর্ণ জিনিস তৈরি করছে, সেটাকে বলা হচ্ছে শব্দ, ওয়ার্ড বা শব্দ। বোঝা গেছে? এরপরে আসবো কি, এরপরের যে ধাপ সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স যেটা বাংলায় বলা হয় বাক্য। সেন্টেন্স কাকে বলে?
সেন্টেন্স হচ্ছে যখন কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে। এর মানেটা কি? এটা তো আমরা ছোটবেলায় পড়ে এসেছি। অর্থাৎ when two or more than two words are juxtaposed together and make a meaningful sense, then it is called sentence. যখন এক বা একের বেশি দুই বা দুইয়ের বেশি ওয়ার্ড পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তখন তাকে বলা হয় সেন্টেন্স। যেমন ধরো আমি বললাম আই টিচ ইউ, আমি তোমাদের পড়াই। আই টিচ ইউ, আই একটা ওয়ার্ড, টিচ একটা ওয়ার্ড, ইউ একটা ওয়ার্ড। এই তিনটে ওয়ার্ড পাশাপাশি বসে একটা কমপ্লিট সেন্স প্রকাশ করছে, তাকে বলা হচ্ছে সেন্টেন্স। ক্লিয়ার? এরপরে ধরো আমি যদি বলি আই প্লে ক্রিকেট, এক্ষেত্রেও সেম। এগুলো হচ্ছে তিনটে ওয়ার্ড বা টু অর মোর দেন টু ওয়ার্ডস, যখন দুই বা দুইয়ের বেশি ওয়ার্ড পাশাপাশি বসে একটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করবে, তখন তাকে বলা হয় সেন্টেন্স। ক্লিয়ার? এরপরে একটা সেন্টেন্সের গেল। এরপরে আসছি, তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, সেটা হলো সাউন্ড সম্পর্কে একটু বলি। এই লেটারকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। দুটো ভাগে বলতে কি কি কি? একটা হচ্ছে কনসোনেন্ট আর একটা হচ্ছে ভাওয়েল। কনসোনেন্ট আমরা জানি টোটাল ইংরেজিতে টোটাল কটা লেটার আছে? 26 letters are there in English grammar, but out of them 26 are consonant. 26টা কনসোনেন্ট এবং কটি ভাওয়েল, আই এম এক্সট্রিমলি সরি, 26 letters, 21টি কনসোনেন্ট এবং 5টি ভাওয়েল। 21টি কনসোনেন্ট এবং 5টি ভাওয়েল, টোটাল 26, 21 + 5 26। এই 21টি কনসোনেন্ট এবং 5টি ভাওয়েল মিলে টোটাল অ্যালফাবেট তৈরি করে। অ্যালফাবেট মানে আমি আগেই বলেছি যে লেটার এবং অ্যালফাবেটের মধ্যে ডিফারেন্স এটাই যে লেটার হচ্ছে একটি মাত্র বর্ণ আর অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। ক্লিয়ার? এবারে দেখো কনসোনেন্ট আর ভাওয়েল, ভাওয়েল কী কী রয়েছে? এ, ই, আই, ও, ইউ। এটা তোমরা প্রত্যেকেই জানো, কিন্তু যে জিনিসটা নতুন বা যে জিনিসটা জানো না সবাই বা কেউ জানো, সেটা হলো সাউন্ড। আমরা জানি যে ভাওয়েল রয়েছে 5টি, কনসোনেন্ট রয়েছে 21টি, এটা আমরা সবাই জানি। কিন্তু ইংরেজিতে কটা সাউন্ড রয়েছে, টোটাল সাউন্ড কটা রয়েছে? সাউন্ড বলতে কি? যেমন দেখো আমরা অনেকেই শুনেছি না যে ভাওয়েল সাউন্ড আর কনসোনেন্ট সাউন্ড সব থেকে বেশি আমরা কখন শুনেছি? যখন আমরা আর্টিকেল করেছি। আমরা আগে ছোটোবেলায় জানতাম যে ভাওয়েলের আগে অ্যান বসে এবং কনসোনেন্টের আগে এ বসে, কিন্তু না, যখন আমরা বড় হয়েছি তখন আমরা জেনেছি কি ভাওয়েল বা কনসোনেন্টের উপরে নির্ভর করে না আর্টিকেল, নির্ভর করে কার উপরে? ভাওয়েল সাউন্ড বা কনসোনেন্ট সাউন্ডের উপরে। এই সাউন্ডটা কি? তাহলে এরকম ইংরেজিতে টোটাল 44 সাউন্ডস আর দেয়ার। কটা রয়েছে? 44 সাউন্ডস আর দেয়ার ইন ইংলিশ গ্রামার, ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ল্যাঙ্গুয়েজে টোটাল 44টি সাউন্ড রয়েছে, বুঝা গেছে? এরপরে তার মধ্যে আমাদের দেখতে হবে যে ভাওয়েল সাউন্ড কটা এবং কনসোনেন্ট সাউন্ড কটা। বুঝতে পারছো? টোটাল ভাওয়েল সাউন্ড রয়েছে 44 সাউন্ডের মধ্যে, 44টি সাউন্ডের মধ্যে ভাওয়েল সাউন্ড কটা রয়েছে? টোটাল ভাওয়েল সাউন্ড রয়েছে 19 ভাওয়েল সাউন্ডস আর দেয়ার, 19 ভাওয়েল সাউন্ডস আর দেয়ার। অ্যান্ড দ্য রিমেনিং কটা বাকি রইলো? তাহলে 44 থেকে 19 বাদ দিলে কত হচ্ছে? তাহলে টোটাল 25 কনসোনেন্ট সাউন্ডস আর দেয়ার। এবার তোমাদের কোশ্চেন আছে, এটা আবার কী রে বাবা? আমরা তো আগে ছোটোবেলায় জেনেছি যে 5টা ভাওয়েল আর 21টা কনসোনেন্ট, এছাড়া তো আমরা আর কি জানি। এখানে আবার স্যার কী বলছেন 44টা সাউন্ড, এসব কী সব মাথার উপর দিয়ে যাচ্ছে? না, সব কিছুই আসবে বাবা, মাথার উপর দিয়ে নয়, মাথার ভিতর দিয়ে যাবে। দেখো
ব্যাপারটা হলো এই যে 44টা সাউন্ড রয়েছে না, ধরো আমি একটা কথা বললাম ছাতা, বাংলায় তোমরা মেসেজ টাইপিং করো না, যখন আমি লিখলাম, ধরো আমি একজনের নাম হচ্ছে, ধরো আমি বললাম কোনো একজন ছ দিয়ে বা ঘ দিয়ে, ঘনশ্যাম নাম। আচ্ছা ইংরেজিতে আমরা বাংলায় লেটার আছে ঘ, বাংলায় বর্ণ আছে ঘ, ইংরেজিতে ঘ সাউন্ডের কোনো লেটার আছে? আমরা গ সাউন্ডের জানি জি আছে, কিন্তু ঘ সাউন্ডের কোনো লেটার আছে? নেই না। তাহলে এই ঘ সাউন্ডটাকে আনতে গেলে আমাদের জিএইচ, তাই না? এটা হচ্ছে ঘ সাউন্ড। তাহলে ঘ জিএইচ এটা কি সাউন্ড? এটা হচ্ছে কনসোনেন্টাল সাউন্ড, কনসোনেন্টাল, কনসোনেন্ট সাউন্ড, সাউন্ড। ক্লিয়ার? ঠিক একই রকম ছ, ধর ছাতা, ছাতা বাংলায় লিখি ছয়াকার তয়াকার, তাই না? কিন্তু ইংরেজিতে আমি যদি ছাতার ইংরেজি আমব্রেলা আমরা সবাই জানি, কিন্তু আমি যখন মেসেজ টাইপিং করি আমরা, ছাতাটা নিয়ে আসিস, আমরা কি লিখি? CHATA। তাহলে এই ছয়ের জন্য কি ইংরেজিতে আলাদা কোনো লেটার বরাদ্দ রয়েছে? নেই না। এই ছয়ের জন্য যেহেতু আলাদা কোনো লেটার নেই, এই সিএইচটা একটা সাউন্ড, একটা সাউন্ডের মতো কাজ করছে, তাহলে এটাকে বলা হচ্ছে ছ, কনসোনেন্ট সাউন্ড। বুঝতে পারলাম? তাহলে এরকম সাউন্ড রয়েছে টোটাল 25 কনসোনেন্ট সাউন্ডস আর দেয়ার, 25টা কনসোনেন্ট সাউন্ড রয়েছে, এবং তাদের মধ্যে বাকি কটা 44টার মধ্যে 25টা কনসোনেন্ট সাউন্ড এবং 19টা হচ্ছে ভাওয়েল সাউন্ড। বোঝা গেছে? আচ্ছা, এবার আসছি সেন্টেন্স, অলরেডি বলে দিয়েছি। এবারে সেন্টেন্সের, এবারে আসছি সেন্টেন্স কি বা সেন্টেন্স জানতে গেলে আরও তার পাশাপাশি কোন কোন জিনিসগুলো জানা দরকার। সেন্টেন্স কি আমরা বলে দিয়েছি, যখন দুই বা দুইয়ের বেশি ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে একটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে বলা হয় সেন্টেন্স বা বাক্য। এরপরে এই সেন্টেন্সের কিছু পার্ট রয়েছে। কি কি পার্ট রয়েছে? পার্ট বলতে এটা কিন্তু ভাগ নয়, আমি ভাগ বলছি না। একটা সেন্টেন্স তৈরি করতে গেলে কি কি জিনিস লাগে, কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে, একটা সেন্টেন্স কি কি উপাদান লাগে। তাহলে আমরা সবাই জানি যে একটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই না? এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার অফ এ সেন্টেন্স। তাহলে আমরা কী কী পেলাম? তিনটে জিনিস পেলাম। তাহলে কি এই তিনটে জিনিস দিয়ে সেন্টেন্স হয়? না, আবার একটা জিনিস রয়েছে, সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, অবজেক্ট রয়েছে, এরপরে কি রয়েছে? কমপ্লিমেন্ট রয়েছে এর মধ্যে। কমপ্লিমেন্টটা আমি পরে আসছি, কমপ্লিমেন্ট বলার আগে আমি যেটা বলবো, আর হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট আগে বলবো, সাবজেক্ট আর প্রেডিকেট জিনিসটা কি, তারপর আমি অবজেক্টে আসবো। সাবজেক্ট আর প্রেডিকেট জিনিসটা কি? হোয়াট ইজ সাবজেক্ট? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এন সাবজেক্ট? সাবজেক্টের ডেফিনেশন কি গো? সাবজেক্ট কাকে বলে? যেটা বাংলায় বলা হয় উদ্দেশ্য, এবং প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়। ইগনোর ইট। সাবজেক্ট কি? অ্যাবাউট হুম উই আর টকিং ইন এ সেন্টেন্স। অ্যাবাউট হুম উই আর talking in a sentence। মানে কি? বাক্যে আমরা যার সম্বন্ধে কিছু বলি, অ্যাবাউট হুম উই আর টকিং ইন আ সেন্টেন্স, দ্যাট ইজ কল্ড সাবজেক্ট। অর্থাৎ বাক্যে আমরা যে যার সম্বন্ধে, সেটা হতে পারে ব্যক্তি, হতে পারে বস্তু, ঠিক আছে, থিংসও হতে পারে, পার্সনও হতে পারে, যার সম্বন্ধে আমরা কিছু বলি, অথবা আমরা বলতে পারি যিনি কাজটি করছেন, দ্য ডুয়ার অফ অ্যান অ্যাকশন, দ্য ডুয়ার অফ অ্যান অ্যাকশন ইজ কল্ড সাবজেক্ট। বোঝাতে পারলাম? তাহলে একটু এক্সাম্পল দিই, বুঝি ভালো করে। যদি এক্সাম্পল দিই দেখি, সেটা হলো, ধরো আমি বললাম আই অ্যাম
ডুইং মাই ওয়ার্ক। আমি আমার নিজের কাজ করছি, আমি আমার কাজ করছি। আই এম ডুইং মাই ওয়ার্ক। এখানে কার সম্বন্ধে বলা হচ্ছে? আমি না, আমার সম্বন্ধে বলা হচ্ছে। কাজটা কে করছে? আমি করছি। তাহলে আমি, অর্থাৎ এই যে প্রথম ডেফিনেশনটা আমি কি বলেছিলাম, যে বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয়, অ্যাবাউট হুম উই আর টকিং ইন আ সেন্টেন্স, দ্যাট ইজ কল্ড সাবজেক্ট। তাহলে আমরা কার সম্বন্ধে বলছি? আমার সম্বন্ধে বলছি। তাহলে আইটা এখানে কি? সাবজেক্ট। তাহলে প্রথম যে ডেফিনেশন, সেই ডেফিনেশন অনুযায়ী এটা ফলো করলো। এবার দেখি সেকেন্ড ডেফিনেশনটা। সেকেন্ড ডেফিনেশন কি বলেছিলাম? দ্য ডুয়ার অফ অ্যান অ্যাকশন, দ্য ডুয়ার অফ অ্যান অ্যাকশন, ওই কাজটি যিনি করছেন, অর্থাৎ এই যে আমি কাজটি করছি, তাহলে কাজটি কে করছে? দ্য ডুয়ার অফ অ্যান অ্যাকশনটা কে? আমি। তাহলে এটাও ফলো করছে, তাহলে দ্যাট ইজ কল্ড সাবজেক্ট। বোঝা গেছে? এবারে প্রেডিকেট। হোয়াট ইজ প্রেডিকেট? রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স এক্সেপ্ট সাবজেক্ট। রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স এক্সেপ্ট সাবজেক্ট। সাবজেক্ট ব্যতীত, অ্যাকসেপ্ট সাবজেক্ট, সাবজেক্ট ব্যতীত বাকি যে রিমেনিং পার্ট, বাকি যে অংশটা, দ্যাট ইজ কল্ড প্রেডিকেট। ক্লিয়ার? দ্যাট ইজ কল্ড প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্টকে বাদ দিয়ে বাকি যে অংশটা, দেখো প্রেডিকেট কী কী বহন করছে? অক্সিলিয়ারি ভার্ব, মেন ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, প্রত্যেকটা, দেখো প্রত্যেকটা জিনিস, অর্থাৎ যে বাকি যে পার্টটা থাকবে, রিমেনিং পার্টটা, দ্যাট ইজ কল্ড প্রেডিকেট। সাবজেক্টের প্রেডিকেট সম্বন্ধে টোটালি আমরা বললাম। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে কি? তাহলে সাবজেক্টের প্রেডিকেট বোঝা গেছে। এরপরে আসবো ভার্ব। ভার্ব যদি আমরা জানতে চাই, ভার্বকে আমি আরও ডিটেলসে পড়াবো যখন আমি তোমাদের প্রত্যেকটা পার্টস অফ স্পিচ আলাদা আলাদা করে বলবো। আজ শুধু এটুকুই জেনে রাখো, ভার্ব হচ্ছে একটা অ্যাকশন ওয়ার্ডস। অ্যাকশন ওয়ার্ডস এর মানে কি? যার দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়, তাই না? যেমন আই অ্যাম ডুইং মাই ওয়ার্ক, এখানে ডুটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ডস। ক্লিয়ার? এই ভার্বের আরও ভাগ রয়েছে, হ্যাঁ, অক্সিলারি ভার্ব, মানে হেল্পিং ভার্ব, মেন ভার্ব, এগুলো আসবো। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফাইনাইট, নন ফাইনাইট, এগুলো আমি আসবো যখন ভার্বটি ডিটেলসে করাবো। এবার আসছি অবজেক্ট। হোয়াট ইজ অ্যান অবজেক্ট? অবজেক্ট কাকে বলে? অবজেক্ট কাকে বলে? হোয়াট ইজ অ্যান অবজেক্ট? অবজেক্ট আমরা কাকে বলবো? অবজেক্ট হচ্ছে, দেখো আমি যদি বলি রাম হ্যাজ, বা রাম রাইটস আ লেটার, সরি, রাম রাইটস আ লেটার। রাম একটি চিঠি লেখে। এই যে দেখো রাম রাইটস আ লেটার, এই যে দেখো রাম রাইটস এ লেটার, এখানে আমি যদি ভার্বটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, ভার্বকে, মেন ভার্ব কোনটা? মেন ভার্বকে, সবসময় মনে রাখবে মেন ভার্বকে। তাহলে এখানে ভার্ব কোনটা? রাম চিঠি লিখে। কাকে? কি লিখে? চিঠি। আমরা অ্যান্সার কি পাচ্ছি? এই ভার্বটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করব? হোয়াট অথবা হুম দিয়ে, তাই না? এই কি লিখে? চিঠি লিখে। রাম রাইটস এ লেটার, এই এ লেটারটা এখানে অবজেক্ট। রাম রাইটস এ লেটার টু মি। রাম রাইটস আ লেটার টু মি। রাম আমাকে একটা চিঠি লিখে। কাকে লিখে? আমাকে। তাহলে আমি দেখো হোয়াট দিয়ে প্রশ্ন করলাম, কি পেলাম? এ লেটার পেলাম। হুম দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাবো? হুম দিয়ে প্রশ্ন করলে পাবো মি। কাকে লিখে? এটা হচ্ছে হুম দিয়ে প্রশ্ন করলে, আর এটা হচ্ছে হোয়াট দিয়ে। তাহলে প্রথম সেন্টেন্সটিতে যখন আমি শুধু আর রাইট বলেছিলাম, যখন আমি টু মি দিইনি, তখন এখানে আর লেটারটা অবজেক্ট ছিল। কিন্তু যখন আমি টু মি দিয়ে দিলাম, তখন আরও একটা অবজেক্ট যোগ হলো। তাহলে এই যে দুটো অবজেক্ট, এই দুটো অবজেক্ট যে যোগ হলো, তাহলে তো আমরা চিনবো কি করে, মানে আমরা শনাক্ত করব কি করে যে দুটোই তো অবজেক্ট? তাহলে নিশ্চয়ই আমাদেরকে দুজনকে নাম দিতে হবে আলাদা আলাদা। বুঝে গেছে? কি নাম দেবো?
একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট কাকে বলবো? হোয়াট ইজ এন ডাইরেক্ট অবজেক্ট? ডাইরেক্ট অবজেক্ট কাকে বলবো? ডাইরেক্ট অবজেক্ট কাকে বলবো? ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটি হলো ডাইরেক্ট অবজেক্ট। ইফ উই আস্ক দ্য কোশ্চেন টু দ্য ভার্ব টু হোয়াট, we get an answer, and the answer is called direct object. And if we ask the question to the verb to whom, the answer which we get is called indirect object. Clear? Direct object কি? If we ask the question to, if you ask the question, we get an answer. The answer is called direct ডাইরেক্ট অবজেক্ট। আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আর আমরা যদি হুম দিয়ে প্রশ্ন করি, হুম দিয়ে বলতে কি, যেমন ধরো ইনডাইরেক্ট অবজেক্ট কি, ইনডাইরেক্ট অবজেক্ট আইও দিলাম, হ্যাঁ, ইনডাইরেক্ট অবজেক্ট কি, ইফ উই ask the question with whom, the answer which we get is called indirect object. IO বুঝে নেবে একটু, ইনডাইরেক্ট অবজেক্ট পুরোটা লিখলাম না, ইজ কল্ড ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে ইফ উই আস্ক দ্য কোশ্চেন উইথ হুম, দ্য অ্যান্সার হুইচ উই গেট ইজ কল্ড ইনডাইরেক্ট অবজেক্ট। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই তিনটে হচ্ছে আমাদের একটা কি বেসিক স্ট্রাকচার অফ এ সেন্টেন্স। এছাড়াও আর কি রয়েছে? Just a minute. এবার আসছে প্রেডিকেট। প্রেডিকেট তো বললাম, অলরেডি বলে দিয়েছি। প্রেডিকেট হচ্ছে যেটা আমরা যা কিছু সাবজেক্ট বাদ দিয়ে বাকি যে রিমেনিং পার্ট থাকে সেটাই হচ্ছে আমাদের প্রেডিকেট। ক্লিয়ার? এরপরে আসবো আমরা পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচটা কী গো? পার্টস অফ স্পিচটা কী? আচ্ছা, সাবজেক্ট সম্বন্ধে আর একটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি, মনে পড়লো, সেটা হলো সাবজেক্ট আমরা চিনব কী করে। হাউ টু রিকগনাইজ দ্যাট ইন এ সেন্টেন্স দ্যাট ইট ইজ এ সাবজেক্ট অর অবজেক্ট অর এনি আদার থিংস। ওকে, হাউ টু রিকগনাইজ, আমরা কীভাবে শনাক্ত করবো, হাউ টু আইডেন্টিফাই ইট। সাবজেক্ট হচ্ছে, দেখবে প্রথম কথা হলো, দ্য ভেরি ফার্স্ট ইজ দ্যাট সাবজেক্ট, যেটা বাক্যের শুরুটা হয় সাবজেক্ট দিয়ে। তার মানে এটা নয় যে বাক্যে যা কিছুই শুরু হবে যে কোনো ওয়ার্ডেই সাবজেক্ট, না। আরও একটা জিনিস, তাহলে দ্য সেন্টেন্স স্টার্টস উইথ দ্য সাবজেক্ট। জেনারেলি কেন দিলাম? সাধারণত, সব ক্ষেত্রে নয়। জেনারেলি দ্য সেন্টেন্স starts with a subject। তাহলে আমি তো বললাম যে সব ক্ষেত্রে নয়, তাহলে এইটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, এটা কিন্তু পার্সিয়ালি অ্যাপ্লিকেবল। এটা হচ্ছে পার্সিয়ালি অ্যাপ্লিকেবল। ঠিক আছে? তাহলে আমি কমপ্লিটলি অ্যাপ্লিকেবল আর কিসে পাবো? আর একটা পয়েন্ট আমি যদি যোগ করি, সেটা আমরা আরও বেশি শনাক্ত করতে সাহায্য করবে। সেটা হলো
কোনো বাক্যের সাবজেক্ট, যে কোনো বাক্যের, তুমি যে কোনো পৃথিবীর যে কোনো একটা সেন্টেন্স নিয়ে এসো, সেই বাক্যের সাবজেক্ট আইদার ইট ইজ নাউন অর ইট ইজ এ প্রোনাউন। দ্য সাবজেক্ট উইল either it is a noun or it will be a pronoun. Clear? The subject of the sentence, any sentence will either it is a noun or it will be a pronoun. That is the সাবজেক্ট। তাহলে হাউ টু রিকগনাইজ দ্য সাবজেক্ট, অথবা কীভাবে আমরা শনাক্ত করবো সাবজেক্টকে, কীভাবে আইডেন্টিফাই করব, এই যে এই দুটো পয়েন্টের উপরে বেস করে। ক্লিয়ার? একটা হবে কি, আমি প্রথমের পয়েন্টটা এই কারণেই বললাম, জেনারেলি কথাটা আমি কেন ব্যবহার করলাম না, জেনারেলি দ্য সেন্টেন্স স্টার্টস উইথ আ সাবজেক্ট। জেনারেলি কথাটা কেন ব্যবহার করলাম, কারণ এইটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, দিস ইজ নট অ্যাপ্লিকেবল টু অল টাইমস। সো দ্যাটস ওয়াই আই অ্যাড দ্য সেকেন্ড পয়েন্ট, the subject will either it will be a noun or it will be a pronoun. হয় এটা নাউন হবে অথবা এটা প্রোনাউন হবে। any other of parts of speech will not be the subject of any sentence. পৃথিবীর যাবতীয় তুমি যত বড় সেন্টেন্স নিয়ে এসো, যে কোনো যাবতীয় সেন্টেন্স নিয়ে এসো, সেই সেন্টেন্সের সাবজেক্ট চুজ করতে গেলে সেই সাবজেক্টটা হয় সেটা হবে নাউন অথবা হবে প্রোনাউন। ঠিক একই রকম অবজেক্টের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, ঠিক একই রকম অবজেক্টের ক্ষেত্রেও, অবজেক্টও সেম, শুধুমাত্র এটি এই পয়েন্টে অবজেক্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। এই যে এই পয়েন্টটি, জেনারেলি দ্য সেন্টেন্স স্টার্টস উইথ এ সাবজেক্ট, কারণ আমরা অলরেডি পয়েন্টটা দিয়ে দিই সাবজেক্টের ক্ষেত্রে, সেহেতু আমি আর একে অবজেক্টের জায়গায় সেই পয়েন্টটা আমি নোট আউট করতে পারি না। তাহলে অবজেক্ট হচ্ছে বাক্যের শেষে বসবে, তার মানে এই নয় যে বাক্যের শেষেই সবসময় বসবে। সুতরাং অবজেক্টও হয় সেটা নাউন হবে অথবা প্রোনাউন হবে। এছাড়া অবজেক্টকে চেনার উপায় কি না, অবজেক্টকে চেনার আরেকটা উপায় হলো যে বাক্যের ভার্বকে বা ক্রিয়াপদকে, যেটা আমি অলরেডি আগে বলেছি, একটু আগে যদি দেখো, যে বাক্যের ভার্ব বা ক্রিয়াপদ বা অ্যাক্সের ওয়ার্ডসকে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটাই অবজেক্ট। সেটাও আমি ডিফারেন্সিয়েট করেছি, ডাইরেক্ট অবজেক্ট কাকে বলে, ইনডাইরেক্ট অবজেক্ট কাকে বলে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে তোমার বেসিক কনসেপ্ট অফ ইংলিশ গ্রামার। যে কোনো ফিল্ডে যাও, তুমি প্রথমেই যদি পার্টস অফ স্পিচ সম্বন্ধে ধারণা করতে যাও, প্রথমেই যদি তোমাকে বলা হয় ক্লজ, টেন্স, ফ্রেজ, এইগুলো কিন্তু জানার আগে আমাদের জানা দরকার বেসিক স্ট্রাকচার। যে কোনো ল্যাঙ্গুয়েজ, আমাদের মাতৃভাষা বাদ দিয়ে বাকি যে কোনো ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র মাতৃভাষার ক্ষেত্রে কি হয়, ল্যাঙ্গুয়েজ তো আমরা শেখার থেকেও আমরা অ্যাকোয়ারিং, অর্জন, মানে আমরা তো জিনিসটা যেটা অর্জন করি, তাই না, অ্যাকুইজিশনের মাধ্যমে লার্নিং হবে, ল্যাঙ্গুয়েজ শেখা হয় লার্নিংয়ের চেয়েও। সুতরাং যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাকে আগে গ্রামারের এই জিনিসগুলো আমাদের জানা দরকার, এই হচ্ছে ব্যাপার। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, যেটা বললাম সেটা আমি নেক্সট ক্লাসে করাবো। পার্টস অফ স্পিচ কীভাবে আইডেন্টিফাই করবে, মানে কোনটা কোন পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ কথাটার মানে কি, অর্থাৎ আমাদের যে লেটারগুলো, যেমন যে সমস্ত ওয়ার্ডগুলো যেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি হয়, যেমন ধরো আমি বললাম যে আই টিচ ইউ, এই কথাটা যদি বলি, বা আই এম টিচিং ইউ, আমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসই বলি আই এম টিচিং ইউ, আমি তোমাদের পড়াচ্ছি, আই এম টিচিং ইউ। দেখো এই যে ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড, প্রত্যেকটা তো এক একটা ওয়ার্ড, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্গত। ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড বিলংস টু এনি ওয়ান পার্টস অফ স্পিচ। যেমন আমি যদি একটু দেখি, আইটা কি প্রোনাউন, আমি বলবো নেক্সট ক্লাসে আমি প্রোনাউন কি নাউন কি বলবো। এমটা কি হেল্পিং ভার্ব, টিচিংটা কি মেন ভার্ব, এবং ইউটা কি, ইউটা হচ্ছে প্রোনাউন। ঠিক একই রকম যত বড় তুমি সেন্টেন্স আনো, প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্গত। তাহলে তোমাদেরকে আগে জানতে হবে যে পার্টস অফ স্পিচ কী জিনিসটা, এবং কোন পার্টস অফ স্পিচের ব্যবহার বা কোন পার্টস অফ স্পিচের মানে কোথায় বসে, কোন পার্টস অফ স্পিচের ব্যবহার কোথায়, স্ট্রাকচার কী, ঠিক আছে, ভার্বকে কোয়ালিফাই করে কে, নাউনকে কোয়ালিফাই করে কে, নাউনের কাজ কী, অ্যাডজেক্টিভের কাজ কী, ভার্বের কাজ কী, অ্যাডভার্বের কাজ কী, প্রিপোজিশনের কাজ কী,
তাহলে এই যে প্রত্যেকটা যে আটটা পার্টস অফ স্পিচ রয়েছে না, এই আটটা পার্টস অফ স্পিচের প্রত্যেকটার আলাদা আলাদা কাজ রয়েছে। এইটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে বলবো। আজকে আশা করি ক্লাসটা সবার ভালো লেগেছে, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো ক্লাস তোমাদের। আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ধন্যবাদ।